দশম শ্রেণীর ভূগোল পাঠ্য বিষয়ের যে দ্বিতীয় অধ্যায় রয়েছে প্রাকৃতিক চ্যাপ্টারের ভিতরে, যেমন জিওগ্রাফিতে দুটো পার্ট থাকে, একটা প্রাকৃতিক একটা আঞ্চলিক। প্রাকৃতিক যে পার্টটা থাকে সেই পার্টের দ্বিতীয় অধ্যায় হচ্ছে বায়ুমণ্ডল। সেই বায়ুমণ্ডলের প্রথম অংশ নিয়ে আমি আগের দিন আলোচনা করেছি। আজ আমি দ্বিতীয় অংশ নিয়ে চলে এসেছি। হ্যালো স্টুডেন্টস, তোমরা দেখছো এডুডিউস, আর এডুডিউস চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তাহলে আজ মূল বিষয়ে চলে যাই। বায়ুমণ্ডলের যে বিষয়টা নিয়ে বা বায়ুমণ্ডলের স্তরবিন্যাস নিয়ে আমি আলোচনা করেছিলাম আগের দিন, সেই বিষয়টা আমি আর একবার করে হালকা করে তোমাদের সামনে তুলে ধরছি আর একবার স্মরণ করানোর জন্য। বায়ুমণ্ডলের যে ছটা স্তর আছে সেই ছটা স্তর নিয়ে আগের দিন আলোচনা করেছিলাম। তা আমরা জানি কি বায়ু হলো একটা গ্যাসীয় মিশ্র পদার্থ, আর বায়ুমণ্ডল কি পৃথিবীকে ঘিরে থাকা বায়ুর যে অদৃশ্য স্তর তাকে তাকে বলা হচ্ছে বায়ুমণ্ডল। তাই বায়ুমণ্ডলের ছটা স্তর আছে, একটা ট্রপোস্ফিয়ার, একটা স্ট্র্যাটোস্ফিয়ার, একটা মেসোস্ফিয়ার, একটা থার্মোস্ফিয়ার, একটা এক্সোস্ফিয়ার, একটা ম্যাগনেটোস্ফিয়ার। এই যে ছটা স্তর, এই ছটা স্তর নিয়ে আলোচনা করেছিলাম। এই ছটা স্তর মানে কিসের ভিত্তিতে এই ছটা স্তর বায়ুমণ্ডলকে ছটা স্তরে ভাগ করা যায়? এটা হচ্ছে উষ্ণতার তারতম্যের ভিত্তিতে। আমরা আজকে পড়ব যে উপাদানের তারতম্যের ভিত্তিতে বায়ুমণ্ডলকে কভাগে ভাগ করা যায়। এটা হচ্ছে মূল আলোচ্য বিষয়। তাহলে উপাদানের তারতম্য অনুসারে বায়ুমণ্ডলকে দুটো ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে হোমোস্ফিয়ার বা সমমণ্ডল, আর একটা হচ্ছে হেটেরোস্ফিয়ার বা বিষম মণ্ডল। তাহলে আমরা এই দুটো স্তর আলোচনা করার আগে আমরা এই স্তরের মধ্যে একটু একটু করে আলোচনা করতে হবে, কারণ দুটো রিলেটেড পাশাপাশি। তাহলে আমরা কি জেনেছিলাম? ট্রপোস্ফিয়ারে উচ্চতা যত বাড়বে তত এর উষ্ণতা বাড়তে থাকে, মানে কমতে থাকে। কত কমতে থাকে না, 6.4 ডিগ্রি সেন্টিগ্রেড এই তাপমাত্রাটা কমতে থাকে প্রতি 1000 মিটার উচ্চতায়, মানে 1 কিমি উচ্চতায় 6.4 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা কিন্তু কমতে থাকে। একে নর্মাল ল্যাপস রেট বলে। নর্মাল ল্যাপস রেট বা উষ্ণতা হ্রাসের স্বাভাবিক হার বলা হয়। এই ভূপৃষ্ঠ থেকে যত উপরে উঠবো তত তাপমাত্রাটা কিন্তু কমতে থাকে। এটা গেল ট্রপোস্ফিয়ারের এক বিশেষ বৈশিষ্ট্য। এই স্তরে ঝড় বৃষ্টিপাত হয় বলে জলীয় বাষ্প, ধূলিকণা, মেঘের সঞ্চার দেখা যায়, তাই এই স্তরকে কি বলে? ক্ষুব্ধমণ্ডল। এই স্তরে ঝড় বৃষ্টিপাত হয় বলে বিমান টিমান কম চলাচল করে। আর স্ট্র্যাটোস্ফিয়ারে ঠিক তার বিপরীত অবস্থা। এই স্তরে উচ্চতা বাড়ার সঙ্গে সঙ্গে তাপমাত্রা কি হয়? বাড়তে থাকে। আগেরটায় কমছিল, এটাই বাড়বে আর কি। এটাই কমে, এটাই বাড়ে। তাহলে এই স্তরে জলীয় বাষ্প, ধূলিকণা, মেঘের সঞ্চার দেখা যায় না, ফলে বায়ুর ঘনত্বটাও কিন্তু কম থাকে। এই স্তরে সর্বদা শান্ত থাকে, এই স্তরে সর্বদা শান্ত ভাব বিরাজ করে। এই জন্য এখান থেকে এই জেট বিমানগুলো বা বিমানগুলো বা বায়ুযানগুলো সবগুলো চলাচল করে এই স্তর থেকে। এই স্তরে কি হয়? এই স্তরের ঊর্ধ্ব স্ট্র্যাটোস্ফিয়ারে কিন্তু ওজোন গ্যাসের আধিক্য দেখা যায়। ওজোন গ্যাস, তোমরা জানো যে ওজোন গ্যাস O3 রাসায়নিক সংকেত, এটা হচ্ছে নীলাভ আষ্টিক গন্ধযুক্ত গ্যাস। এই গ্যাস কি করে? পৃথিবীকে ছাতার মতো পৃথিবীকে ঢেকে রেখেছে। ধরো এটা ভূপৃষ্ঠ, এটা ধরো পৃথিবী, এরকম গোল পৃথিবী। তাহলে এর উপরে বায়ু স্তর রয়েছে, এখানে হচ্ছে ওজোন স্তর। এই স্তরটা ছাতার মতো কিন্তু পৃথিবীকে ঢেকে রেখেছে। ফলে সূর্য থেকে আগত সৌরশক্তির বিভিন্ন রকমের রশ্মি যেগুলো আছে, ইউভি রে, তারপর আছে গামা রশ্মি, তারপরে এইসব ক্ষতিকারক রশ্মিগুলো পৃথিবী পৃষ্ঠে কিন্তু আসতে বাধা দেয় এই স্তর। ফলে এ কিন্তু অনেক রোগের হাত থেকে রক্ষা করে। এই স্তর কিন্তু আমাদের পক্ষে খুবই উপকারী, কিন্তু এই স্তর ধীরে ধীরে ক্ষয় পেয়ে যাচ্ছে, যাকে ওজোন গহ্বর বলা হয়। যাই হোক, ঊর্ধ্ব স্ট্র্যাটোস্ফিয়ারে কিন্তু এই স্তরটা ওজোন গ্যাসের আধিক্যটা দেখা যায়। তাই এই স্ট্র্যাটোস্ফিয়ারের আরেক নাম কিন্তু ওজোন স্তর। এই স্তরটা গেল মেসোস্ফিয়ার কি হয়? মেসোস্ফিয়ারে কিন্তু এটা ভূপৃষ্ঠ থেকে 18 কিমি পর্যন্ত প্রথম স্তরটা, দ্বিতীয় স্তর হচ্ছে 18 থেকে 50 কিমি, 50 থেকে 80 কিমির মধ্যে দেখা যায় মেসোস্ফিয়ার স্তর। এটা থার্ড স্তর। মেসো কথার অর্থ হচ্ছে মধ্যম স্তর, মধ্যম বা মাঝখানের স্তর। এটা মাঝখানের স্তর। এই স্তরে কি হয়? এই স্তরের বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে এই স্তরে মহাকাশ থেকে যেসব উল্কাপিণ্ডগুলো ছুটে আসে সব এই স্তরে এসে কিন্তু পুড়ে ছাই হয়ে যায়। ফলে পৃথিবীতে আসে না এই মহাজাগতিক বস্তুগুলো, যার ফলে পৃথিবী কিন্তু অনেক কিছুর হাত থেকে রক্ষা পায়। এই পরীক্ষায় কিন্তু প্রশ্ন আসে যে মহাকাশ থেকে ছুটে আসা উল্কাপিণ্ড কোন স্তরে এসে
ছাই হয়ে যায়। তাহলে এই স্তর মেসোস্ফিয়ারের একটা বিশেষ বৈশিষ্ট্য। তারপর আছে থার্মোস্ফিয়ার, যেটা 80 থেকে 500 কিমি উচ্চতায় অবস্থিত। এই থার্মোস্ফিয়ারে কি হয়, ইলেকট্রন ও প্রোটনের একটা কি বলা যায় আধিক্য দেখা যায়। ইলেকট্রন ও প্রোটন এই স্তরে এসে কিন্তু যে সূর্য থেকে আসা আগত রশ্মিগুলো, যে গামা রশ্মি, রঞ্জন রশ্মি, তার সাথে কিন্তু বিক্রিয়া করে কিন্তু আয়নে পরিণত হয়, যার ফলে এখানে কিন্তু একটা এই স্তরের থার্মোস্ফিয়ারের একটা স্তরের নাম কিন্তু আয়নোস্ফিয়ার, কারণ আয়নে পরিণত হয় ইলেকট্রন ও প্রোটন, ধনাত্মক ইলেকট্রন, ঠিক আছে, ধনাত্মক ইলেকট্রন এখানে কিন্তু আয়নে পরিণত হয়, এই জন্য এই থার্মোস্ফিয়ার আরেক নাম কিন্তু আয়নোস্ফিয়ার। এবারে গেল এক্সোস্ফিয়ার। এক্সোস্ফিয়ারের বিশেষ কোনো বৈশিষ্ট্য তেমন একটা দেখা যায় না। পরেরটা হচ্ছে ম্যাগনেটোস্ফিয়ার। ম্যাগনেটোস্ফিয়ারের একটা বিশেষ বৈশিষ্ট্য দেখা যায়, যে বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে এই স্তরে কিন্তু ভ্যান অ্যালেন বিকিরণ দেখা যায়। ভ্যান অ্যালেন বিকিরণ কি, এখানে ইলেকট্রন ও প্রোটনের যে আধিক্য দেখা যায় চৌম্বক ক্ষেত্র সৃষ্টি করে। এই চৌম্বক ক্ষেত্র কিন্তু দুটো চৌম্বক ক্ষেত্র যেমন নিরক্ষীয় অঞ্চলে দেখা যায়, এরকম দুটো চৌম্বক ক্ষেত্রকে ভ্যান অ্যালেন বিকিরণ বলা হয়। যেখান থেকে পরীক্ষায় প্রশ্ন আসে যে ভ্যান অ্যালেন বিকিরণটা কি। এই ভ্যান অ্যালেন বিকিরণ হচ্ছে ম্যাগনেটোপজ, দুটি ম্যাগনেটোপজ যখন নিরক্ষীয় অঞ্চলে দেখা যায়, তখন এই দুটি ম্যাগনেটোপজকে বলে ভ্যান অ্যালেন বিকিরণ বলা হয়। এইটা কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসে। তাই এই 6টা স্তর কিন্তু আগের দিন টুকটুক করে আলোচনা করেছিলাম, আজকে একটু বলে দিলাম। মনে রাখবে এই নর্মাল ল্যাব সেটটা কিন্তু ভালো করে পড়বে, এখান থেকে 2 নম্বরের প্রশ্ন হয়, আর ওগুলো মোটামুটি শর্ট প্রশ্ন। এবারে আসছে কি, এখান থেকে আসতে পারে যে এদের সীমারেখাগুলো, শর্ট প্রশ্ন আসতে পারে যে এদের সীমারেখাগুলো কি। টপোস্ফিয়ার, টপোপজ, এটা স্ট্র্যাটোপজ, এটা মেসোপজ, এটা থার্মোপজ, এক্সোপজ, ম্যাগনেটোপজ। তাহলে এই যে সীমারেখা, এটা ঊর্ধ্বতম স্তর, এটাও পরীক্ষা আসতে পারে যে বায়ুমণ্ডলের ঊর্ধ্বতম স্তর কি, তাহলে বলবে ম্যাগনেটোপজ, ঠিক আছে। তাহলে এটা গেল উপাদানে উষ্ণতা তারতম্যের ভিত্তিতে। এবার আসছি উষ্ণতা তারতম্য অনুসারে। উষ্ণতা তারতম্য অনুসারে হোমোস্ফিয়ার আর সমমণ্ডল, আর বিষমমণ্ডল বা হেটেরোস্ফিয়ার, এই দুটো ভাগে ভাগ করা যায়। তাহলে 1 নম্বর হচ্ছে হোমোস্ফিয়ার বা সমমণ্ডল, 2 নম্বর হচ্ছে হেটেরোস্ফিয়ার বা বিষমমণ্ডল। এবার দেখো এটাকে কেন বিষমমণ্ডল বলে আর এটাকে কেন সমমণ্ডল বলে। এটাকে সমমণ্ডল বলে, এই স্তরে যে অক্সিজেন ও নাইট্রোজেন গ্যাসের প্রাধান্য দেখা যায়। মোটামুটি ভূপৃষ্ঠ থেকে 88 কিমি উচ্চতা পর্যন্ত কিন্তু এই হোমোস্ফিয়ার বা সমমণ্ডলটা দেখা যায়। হোমোস্ফিয়ার বা সমমণ্ডল ভূপৃষ্ঠ থেকে 88 কিমি। তাহলে এই স্তরে সমমণ্ডল, এই স্তরে কোন কোন গ্যাস বিরাজ করে, একটা হচ্ছে অক্সিজেন, একটা হচ্ছে নাইট্রোজেন, এই দুটো গ্যাস এই প্রধান এই স্তরে, এই হোমোস্ফিয়ার স্তরে। আর থাকে কি, আর থাকে জলীয় বাষ্প, ধূলিকণা, এইসব থাকে। ফলে এই যে উপাদানগুলো, এই অক্সিজেন, নাইট্রোজেন, তারপরে জলীয় বাষ্প, ধূলিকণা, এদের যে উপাদান, এই উপাদানগুলো কিন্তু প্রায় সেম পরিমাণে বিরাজ করে, তাই এর নাম সমমণ্ডল। কি, সমমণ্ডল। আর হেটেরোস্ফিয়ারে কিন্তু হাইড্রোজেন, হিলিয়াম, অক্সিজেন, নাইট্রোজেন এইগুলো কিন্তু বিরাজ করে। এখানে শুধু অক্সিজেন আর নাইট্রোজেনের প্রাধান্যটা বেশি ছিল, কিন্তু এখানে আছে অক্সিজেন, নাইট্রোজেন, হিলিয়াম আর হাইড্রোজেন। তাহলে এইগুলো কিন্তু হিলিয়াম, তাহলে এই গ্যাসগুলো কিন্তু বিরাজ করে, এই গ্যাসগুলো কিন্তু হেটেরোস্ফিয়ারে বিরাজ করে, কিন্তু এদের পরিমাণ কিন্তু সেম থাকে না, প্রায় ইকুয়ালি থাকে না, যার জন্য এর নাম বিষমমণ্ডল। বুঝতে পারলাম? তাহলে আশা করি এই হেটেরোস্ফিয়ার আর সমমণ্ডল বোঝা গেছে, হোমোস্ফিয়ার, হেটেরোস্ফিয়ার দুটো বোঝা গেছে। এই দুটো উষ্ণতার তারতম্য অনুসারে, এটা উপাদান আর এটা উষ্ণতা। তাহলে উষ্ণতা তারতম্য অনুসারে এই 6টা ভাগে, আর উপাদান অনুসারে এই দুটো ভাগে, একটা হচ্ছে হেটেরোস্ফিয়ার, একটা হচ্ছে হোমোস্ফিয়ার। হোমোস্ফিয়ার মানে সমমণ্ডল, আর হেটেরোস্ফিয়ার হচ্ছে বিষমমণ্ডল। এই স্তরে উপাদানগুলো প্রায় সেম সমান থাকে, আর এই স্তরের উপাদানগুলো সমান থাকে না, তাই এর নাম কি, বিষমমণ্ডল।
এই স্তরকে কোনো ডিভাইড করেনি ভূগোলবিদরা, কিন্তু এই স্তরকে ভূগোলবিদরা বিভিন্ন ভাগে ভাগ করেছেন। দেখুন এখানে কি হয়েছে যে হেটেরোস্ফিয়ার হেটেরোস্ফিয়ারে হেটেরোস্ফিয়ার হেটেরোস্ফিয়ার এই হেটেরোস্ফিয়ারকে 4টি ভাগে ভাগ করা যায়। আণবিক নাইট্রোজেন স্তর, 2 নম্বর হচ্ছে পারমাণবিক অক্সিজেন স্তর, 3 নম্বর হচ্ছে হিলিয়াম স্তর, আর 4 নম্বর হচ্ছে হাইড্রোজেন স্তর। এই হাইড্রোজেন হালকা হয় বলে উপরের দিকে থাকে, হিলিয়ামও হালকা কিন্তু হাইড্রোজেন তলায়, আর অক্সিজেন তার নিচে, আর তার নিচে হচ্ছে নাইট্রোজেন। নাইট্রোজেন জানো তোমরা ভারী হয়, তাই নিচের দিকে থাকে। তাহলে হেটেরোস্ফিয়ারকে 4 ভাগে ভাগ করা যায়: আণবিক নাইট্রোজেন স্তর, পারমাণবিক অক্সিজেন স্তর, হিলিয়াম স্তর, হাইড্রোজেন স্তর। বুঝতে পারলাম? এটা মোটামুটি 88 থেকে 200 কিমির মধ্যে থাকে। এইটা থাকে, অক্সিজেন স্তরটা থাকে 200 থেকে মোটামুটি 1130 এরকম মতো, 25-20 এরকমও থাকতে পারে, 1120 মোটামুটি ধরো 200 থেকে, এটা 88 200 কিমি, 200 কিমির থেকে 11 পর থেকে মোটামুটি 1500, আর 1500 পর থেকে বাদবাকি হাইড্রোজেন স্তর। আমরা এই পর্যন্ত আলোচনা করলাম। পরে আমরা চলে যাচ্ছি বায়ুমণ্ডল কিভাবে উত্তপ্ত হয়, বায়ুমণ্ডলের তাপ উত্তাপ এইসব নিয়ে আলোচনা করব। বায়ুমণ্ডলের স্তরবিন্যাস সম্পর্কে আমরা কিছুটা ধারণা পেলাম। এবার আমরা বায়ুমণ্ডল কিভাবে উত্তপ্ত হয়, বায়ুর উষ্ণতা, তাপ, বিশ্ব উষ্ণায়ন এইসব সম্পর্কে আমরা আজকের একটু আলোচনা করব। তোমরা মন দিয়ে শোনো। ঠিক আছে? এটা হচ্ছে ভূপৃষ্ঠ। এটা হচ্ছে কি? ভূপৃষ্ঠ। এটা সূর্য। এবার সূর্য থেকে পৃথিবীতে আলো আসে। আলো আসে কতটা? 200 কোটি। কতটা আসে? 200 কোটি। 200 কোটি ভাগ 200 কোটি ভাগ আলোটা আসে। কিন্তু এই আস্তে আস্তে 200 কোটি ভাগ আস্তে আস্তে কমে যায়। কিভাবে কমে যায়? বায়ুমণ্ডলে মেঘ, ধূলিকণা, হ্যান ত্যান অনেক কিছু আছে যার শোষণ করে নেয়। যাই হোক, 200 কোটি ভাগ সূর্য থেকে আলো আসে, কিন্তু পৃথিবীতে আসে মাত্র 1 ভাগ। 200 কোটি ভাগের কত ভাগ? 1 ভাগ আসে। তার 200 কোটি ভাগের 1 ভাগ সূর্য থেকে আলো পৃথিবীতে আসে। আমরা এই 1 ভাগটা নিয়েই আলোচনা করব। পৃথিবীতে যত তাপ উত্তাপ সমস্ত কিছু এই 1 ভাগের জন্যই। তাই 1 ভাগটাকে আমাদের ভালো করে পড়তে হবে। কিভাবে? 200 কোটি ভাগের যে 1 ভাগ পৃথিবীতে তাপ আসে, এই 1 ভাগটাকে ধরতে হবে 100%। কত ধরতে হবে? এই 1 ভাগটাকে ধরতে হবে 100%। এইটা ধরেই আমরা পড়াশোনা করব এই পৃথিবীর তাপ উত্তাপ, বিশ্ব উষ্ণায়ন নিয়ে। তাহলে সূর্য থেকে 200 কোটি ভাগের 1 ভাগ মাত্র তাপ পৃথিবীতে আসে, মানে আলো আসে। এটাকে বলে সূর্যরশ্মির তাপীয় ফল। সূর্যরশ্মির তাপীয় ফল। এই সূর্যরশ্মির তাপীয় ফল 1 ভাগকে আমরা 100% ধরি। এই 100% কে আবার আমরা ভাগ করব 66% প্লাস 34%। এই দুটো ভাগে ভাগ করব। 100% কে 2 ভাগে ভাগ করব, একটা 66%, 66%, আর একটা 34%। এই দুটো ভাগে আমরা ভাগ করে নেব। এবারে কেন দুটো ভাগে ভাগ করলাম? কারণ এই 66% তা মানে আলো কিন্তু পৃথিবীতে প্রবেশ করে, একেবারে ভূপৃষ্ঠে চলে আসবে 66%, যাকে বলা হচ্ছে কার্যকরী সৌর বিকিরণ, এফেক্টিভ সোলার রেডিয়েশন। এফেক্টিভ
সোলার রেডিয়েশন, এফেক্টিভ সোলার রেডিয়েশন, কার্যকরী সৌর বিকিরণ 66%। তাহলে সূর্য থেকে যে আলো আসে, তাপ বলবে না, সূর্য থেকে যে আলো আসে তাকে আমরা 200 কোটি ভাগ ধরলাম, তার 1 ভাগ পৃথিবীতে আসছে। এই এক ভাগকে আমরা 100% ধরলে সেই এক ভাগ মানে 100%, 100%-এর 66% পৃথিবীতে একদম ভূপৃষ্ঠে চলে আসে, যাকে বলে এফেক্টিভ সোলার রেডিয়েশন বা কার্যকরী সৌর বিকিরণ। পরীক্ষা আসতে পারে 2 নম্বরের প্রশ্ন যে কার্যকরী সৌর বিকিরণ কি। এবারে এই যে ইনকামিং সোলার রেডিয়েশন, ইনকামিং সোলার রেডিয়েশন, ইনকামিং সোলার রেডিয়েশন, আগত সৌর বিকিরণ, ঠিক আছে। এই যে সূর্যরশ্মি, এই সূর্যরশ্মি পৃথিবীতে এলো, পৃথিবীতে আসে ঠিকই 200 কোটি ভাগের 1 ভাগ, সেই 1 ভাগের 66% মানে 1 ভাগকে 100% ধরলে তার 66% পৃথিবীতে আসে এবং ভূপৃষ্ঠকে উত্তপ্ত করে, যাকে বলে এফেক্টিভ সোলার রেডিয়েশন বা কার্যকরী সৌর বিকিরণ। একে বলে এফেক্টিভ সোলার রেডিয়েশন বা কার্যকরী সৌর বিকিরণ। এবারে 66%টা তো আমরা আলোচনা করলাম, এটা পৃথিবীতে আসে এবং পৃথিবীর ভূপৃষ্ঠকে উত্তপ্ত করে, পৃথিবীর বায়ুমণ্ডলকেও উত্তপ্ত করে। তাহলে এই 66%কে বলে কার্যকরী সৌর বিকিরণ। তাহলে 34%টা কি? এই 34%, এই যে 34%, এই 34% আস্তে আস্তে এই যে মেঘ দেখতে পাচ্ছ, এই মেঘ বাতাসে ভাসমান এই যে ধূলিকণা গ্যাস রয়েছে, এদের দ্বারা প্রতিফলিত হয়ে আবার ফিরে যায়, ওই দিকেই ফিরে যায়, মহাশূন্যে ফিরে যায়। এই যে আসে, ঠিক আছে, 34%, এই যে 34% আসে, ঠিক আছে, 34% আসে, এলো আবার এই যে মেঘ, ধূলিকণা, জলীয় বাষ্প, এর দ্বারাই এটা ব্যাক করে, ঠিক আছে, ব্যাক করে আবার মহাশূন্যে ফিরে যায়। ফলে এটা কোনো পৃথিবীর কাজেই লাগে না। এই কাজে না লাগার জন্য একে বলে অ্যালবেডো। কি বলে? একে বলে অ্যালবেডো। এই যে অ্যালবেডো, একে বলে অ্যালবেডো। তাহলে 34% কি বলে? অ্যালবেডো। খুব ইম্পর্টেন্ট, ভিভিআই। অ্যালবেডো কি? পরীক্ষা আসে 2 নম্বরের। অ্যালবেডো কি? তাহলে পৃথিবীতে আগত সৌররশ্মির বা সৌরশক্তির 200 কোটি ভাগের 1 ভাগ পৃথিবীতে আসে। সেই 1 ভাগকে 100% ধরলে সেই 100%-এর 34% পৃথিবীতে আসে, কিন্তু পৃথিবীতে পুরোপুরি আসে না, ভূপৃষ্ঠে আসে না, পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশ করে ধূলিকণা, জলীয় বাষ্প, মেঘ এইসব দ্বারা প্রতিফলিত হয়ে মহাশূন্যে পুনরায় ফিরে যায়। এটা পৃথিবীর ভূপৃষ্ঠ ও বায়ুমণ্ডলকে উত্তপ্ত করতে পারে না, ব্যর্থ হয়ে যায়। এটাকে বলে 34% কে বলে অ্যালবেডো। অনেক বইতে 35%ও আছে বা 33%ও থাকতে পারে। তাই যাই হোক, সেম 34% ধরে নেবে। আর এটা 66%, অনেক বইতে 65 আছে। তো যাই হোক, তাহলে এটা বোঝা গেছে। তাহলে একটা হচ্ছে কার্যকরী সৌর বিকিরণ মানে এফেক্টিভ সোলার রেডিয়েশন, আর একটা হচ্ছে অ্যালবেডো। দুটো ভালো করে পড়বে এই পার্ট থেকে, ইম্পর্টেন্ট এই জায়গাটা, ঠিক আছে। এটা গেল। আর এই যে তাহলে পৃথিবীতে 66% তাপ পৃথিবীতে আসছে আর 34% চলে যাচ্ছে, মানে 34% চলে যাচ্ছে, কিন্তু পৃথিবীর উত্তাপ বাড়ছেও না, কখনো পৃথিবীর উত্তাপ কমছেও না, সেম থাকছে কি করে? এটাকে বলা হয় যে পৃথিবীর উত্তাপের সমতা, হিট ব্যালেন্স। হিট ব্যালেন্স। তাহলে 66% আসছে, 34% চলে যাচ্ছে, কিন্তু পৃথিবীর উত্তাপের সমতা বজায় থাকছে কি করে? কারণ যে পরিমাণে তাপ পৃথিবীতে আসে সেই পরিমাণ তাপ আবার মহাশূন্যে ফিরে যায়। ফলে পৃথিবীর একটা উত্তাপের একটা সমতা বা ব্যালেন্স বজায় থাকে, যাকে বলা হয় হিট ব্যালেন্স অফ দ্য আর্থ। এটাও আসতে পারে যে পৃথিবীর উত্তাপের সমতা কি, বলবে সূর্য থেকে আগত সৌরশক্তির যে পরিমাণ সৌরশক্তি পৃথিবীতে আসে বা ভূপৃষ্ঠে আসে, ঠিক সম পরিমাণ শক্তি আবার পৃথিবী থেকে মহাশূন্যে ফেরত যায়। ফলে সেটা সেম
উত্তাপের সমতা, উত্তাপ মানে বজায় থাকে, যার জন্য একে বলা হচ্ছে পৃথিবীর উত্তাপের সমতা। মোটামুটি এটা বোঝা গেছে। এবার আসি বায়ুমণ্ডল কিভাবে উত্তপ্ত হয়। এবার আসি কি, বায়ুমণ্ডল কিভাবে উত্তপ্ত হয়, বায়ুমণ্ডল উত্তপ্ত হওয়ার পদ্ধতি। বায়ুমণ্ডল উত্তপ্ত হওয়ার পদ্ধতি, তাহলে বায়ুমণ্ডল উত্তপ্ত হওয়ার পদ্ধতি। বায়ুমণ্ডল উত্তপ্ত হওয়ার পদ্ধতি, বায়ুমণ্ডল কিভাবে উত্তপ্ত হচ্ছে, কোন পদ্ধতিতে, কোন প্রসেসের ভিতর দিয়ে গেলে বায়ুমণ্ডলটা উত্তপ্ত হয়। এই যে বায়ু গরম হয়ে যাচ্ছে, এখন এত গরম পড়ছে, কি কারণে? তাহলে সূর্য থেকে যে সৌরশক্তি আসে সেটা কিন্তু ভূপৃষ্ঠে আসে, প্রথমে 66% এসে ভূপৃষ্ঠকে উত্তপ্ত করে, তারপর ভূপৃষ্ঠ থেকে তাপ বিকিরণ করে করে বায়ুমণ্ডলটাও উত্তপ্ত হয়ে যায়। তাহলে একটা গরম বায়ু যখন থাকবে যেখানে, তার পাশাপাশি বায়ুটাও কিন্তু আস্তে আস্তে গরম হয়ে যাবে। তাহলে এরকম পদ্ধতি আছে, এরকম প্রধান পদ্ধতি হচ্ছে চারটে। একটা হচ্ছে পরিচলন, কনভেকশন, পরিচলন পদ্ধতি বা কনভেকশন, কনভেকশন এটা পরিবহন, পরিবহন পদ্ধতি, এটা রেডিয়েশন, এটা কন্ডাকশন, আর একটা হচ্ছে অ্যাডভেকশন। এরকম পদ্ধতি আছে, আরো অনেক পদ্ধতি আছে, ছোট ছোট পদ্ধতি। আমাদের এই মেনলি তিনটে জানতে হবে, এই তিনটে: পরিচলন পদ্ধতি, পরিবহন পদ্ধতি, বিকিরণ পদ্ধতি, তিনটে জানতে হবে। পরীক্ষায় এই তিনটে যদি বায়ুমণ্ডল উত্তপ্তর পদ্ধতি আসে, 3 নম্বরের আসলে আসতে পারে, তোমাদের এইগুলো আলোচনা করতে হবে। যদি 5 নম্বরের আসে তাহলে আরেকটু আলোচনা করতে হবে, অ্যাডভেকশনটা আলোচনা করতে হবে। ঠিক আছে? তা পরিচলন পদ্ধতি, পরিচলন পদ্ধতি হচ্ছে বায়ু, তা আমরা জানি সূর্য তাপে বায়ু, যে বায়ুটা উত্তপ্ত হচ্ছে সেই উত্তপ্ত হলে বায়ু হালকা হয়, বায়ু হালকা হয়ে যায়, ফলে বায়ু কিন্তু সেখান থেকে সরে যায়, উপরে উঠে যায়, ফলে সেই জায়গাটা শূন্যস্থানে পরিণত হয়। এই শূন্যস্থান হওয়ার কারণে আশেপাশে ঠান্ডা বাতাস সেখানে সেই জায়গাটা ভরাট করে, ফলে সেই বায়ুটাও কিন্তু আস্তে আস্তে উত্তপ্ত হয়ে যায়। এটাই হচ্ছে পরিচলন পদ্ধতি। এইভাবে একের পর এক বায়ু কিন্তু উত্তপ্ত হয়, যাকে পরিচলন পদ্ধতি বা কনভেকশন বলা হয়। তাহলে পরিচলন পদ্ধতি, পরিচলন পদ্ধতি কি হলো? পরিচলন পদ্ধতিতে সূর্য তাপ পেয়ে যে বায়ুটা উত্তপ্ত হলো, ধরো এখানে বাতাস আছে, এই বাতাসটা আছে, এই বাতাসটা গরম হয়ে গেল, এবার এই গরম হলে এ হালকা হয়ে যাবে, হালকা হয়ে উপরের দিকে উঠে যাবে, ফলে এই জায়গাটা কিন্তু ফাঁকা হয়ে যাবে। ফাঁকা হলে আশেপাশের ঠান্ডা বাতাস কিন্তু এখানে এসে ফিল আপ করবে। যখনই ফিল আপ করবে তখনই এই বাতাসটাও কিন্তু আস্তে আস্তে গরম হয়ে যাবে। এভাবে আস্তে আস্তে এই বাতাসটা গরম হলে আবার এটা উপরে উঠে যাবে, আবার ঠান্ডা বাতাস আসবে, এইভাবে কিন্তু বায়ুটা কিন্তু উত্তপ্ত হয়, যাকে বলে পরিচলন পদ্ধতি বা কনভেকশন। আশা করি বোঝা গেছে। পরে আসে পরিবহন। পরিবহন হচ্ছে একটা বায়ুর তাপ, ধরো এখানে বায়ুটা গরম হলো, এর তাপটা কিন্তু পাশের বায়ুতে ছড়াবে, এটাকে বলে পরিবহন। আর বিকিরণ কি? বিকিরণ হচ্ছে সেম সেম, বিকিরণ হচ্ছে কি, একটা বস্তুর তাপ যেমন আর একটা বস্তুতে সঞ্চারিত হয়, ঠিক সেভাবে বিকিরণ, একটা বস্তু থেকে তাপ বেরিয়ে যাবে, বেরিয়ে গিয়ে অন্য বায়ুটাকে উত্তপ্ত করবে। ধরো বিকিরণ হচ্ছে রেডিয়েশন। ধরো একটা বস্তু আছে এখানে, সেই বস্তুটা গরম, পাশাপাশি এর তাপ কিন্তু পাশাপাশি কিন্তু লাগবে, সেটা হচ্ছে বিকিরণ। একটা এইখান থেকে মানে বিকিরণ হয়ে আর একটাই তাপ যাবে, তাহলে একটা বায়ু উত্তপ্ত হলো, যে জায়গার বায়ু উত্তপ্ত হলো সেই বায়ুর তাপ কিন্তু বিকিরণ পদ্ধতিতে কিন্তু অন্য জায়গায় গিয়ে, অন্য জায়গায় যখনই যাবে তাপটা, সেই জায়গার বায়ুটা কিন্তু গরম হয়ে যাবে। এটা হচ্ছে বিকিরণ পদ্ধতি। মানে একটা বায়ু, যে গরম বায়ুর তাপ ঠান্ডা বায়ুতে পরিবহন হওয়া, বিকিরণ হওয়া। ঠিক আছে? একটা বায়ুতে চলে যাওয়া, এটা হচ্ছে বিকিরণ। আর পরিবহন হচ্ছে, ধরো কি বলা যায়, পরিবহন হচ্ছে ধরো এখানেকার বায়ু আছে, গরম হয়ে গেল, ঠিক আছে, এ কি করবে, এ আস্তে আস্তে করে এর তাপটা কিন্তু মানে ছড়াবে, বিকিরণের মতো নয়, বিকিরণ
বিকিরণটা ঘটে ঠিকই, প্রায় সেম সেম বিকিরণ আর পরিবহন প্রায় সেম সেম কাছাকাছি, কিন্তু এর তাপ বিকিরণ করবে, ছেড়ে দেবে। আর এ কিন্তু পাশাপাশি বস্তুটাকে উত্তপ্ত করবে। আর এ কিন্তু ছেড়ে দেবে, ওই তাপটা অন্য জায়গায় গিয়ে বায়ুটা উত্তপ্ত হবে। দুটোর মধ্যে প্রায় সেম সেম ব্যাপার আছে, কিন্তু একেবারে সেম নয়। আর অ্যাডভেকশন হচ্ছে বায়ু প্রবাহ হবে অনুভূমিক, এই অ্যাডভেকশনটা বায়ু অনুভূমিক প্রবাহ হবে। বায়ু ওদিক থেকে এলো, ধরো এখানে ঠান্ডা বাতাস আছে, এখানে ঠান্ডা বাতাস আছে, এখান থেকে গরম বাতাস এলো, এই বায়ুটা উত্তপ্ত করলো। এই অনুভূমিক প্রবাহ অ্যাডভেকশনটা, অনুভূমিক প্রবাহ ওদিক দিয়ে আসবে, এসে এখানকার বায়ুকে উত্তপ্ত করবে, এখান থেকে চলে যাবে, এরকম অনুভূমিক ভূপৃষ্ঠের সমান্তরালে প্রবাহিত হবে। এটা হচ্ছে অ্যাডভেকশন পদ্ধতি। যেমন ওই উত্তরপ্রদেশের দিকে এই গরমকালে লু বায়ু প্রবাহিত হয় না, সেটা হচ্ছে অ্যাডভেকশন পদ্ধতি। ঠিক আছে, বায়ু এখানে ধরো এখানকার গরম বাতাস যেখানে যাচ্ছে সেখানে সেখানে বায়ুকে গরম করে দিয়ে যাচ্ছে, ফলে এটা হচ্ছে অ্যাডভেকশন। আর এরা হচ্ছে প্রায় একই জায়গায় থাকে এই পদ্ধতিগুলো। আর এই অনুভূমিক অ্যাডভেকশনটা কিন্তু মানে সুদূর প্রান্ত পর্যন্ত ছুটে চলে অ্যাডভেকশনটা। আর এগুলো কিন্তু প্রায় কাছাকাছি কাছাকাছি থাকে, তাহলে এই জায়গার গরম মানে আশেপাশের অঞ্চল গরম হলো এই তিনটে পদ্ধতির মাধ্যমে। আর অ্যাডভেকশন কিন্তু সেটা নয়, অ্যাডভেকশন হচ্ছে এখান থেকে যতদূর বাতাস প্রবাহিত হবে ততদূর সেই গরম বাতাস যাবে, সেখানে সেখানে গরম হতে হতে যাবে, এটা হচ্ছে অ্যাডভেকশন। এই তিনটে পদ্ধতিতে বায়ুমণ্ডল কিন্তু উত্তপ্ত হয়। আর একটা বিশ্ব উষ্ণায়ন আছে, বিশ্ব উষ্ণায়ন আগের দিন মনে হয় হালকা করে একটু আলোচনা করেছিলাম অল্প করে। আজকে আবার একটু বুঝিয়ে দিচ্ছি বিশ্ব উষ্ণায়নটা কি। বিশ্ব উষ্ণায়ন হচ্ছে পৃথিবীর তাপমাত্রার ক্রমবর্ধমান বৃদ্ধি আর কি, মানে বিশ্ব উষ্ণায়নটা লিখে বোঝাই, বা গ্লোবাল ওয়ার্মিং। গ্লোবাল মানে পৃথিবী, পৃথিবী সম্বন্ধীয়, ওয়ার্ম মানে উষ্ণতা, ওয়ার্মিং মানে উষ্ণতা, তাহলে গ্লোবাল ওয়ার্মিং মানে বিশ্ব উষ্ণায়ন। তাহলে পৃথিবীর তাপমাত্রা দিনের পর দিন বাড়ছে, সেটাই হচ্ছে বিশ্ব উষ্ণায়ন, পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধি। পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধি হচ্ছে গ্লোবাল ওয়ার্মিং। তবে পৃথিবীর তাপটা কেন বাড়ে, পৃথিবীর তাপ কেন বাড়ছে? পৃথিবীর তাপ বাড়ছে কারণ পৃথিবীতে গ্রিন হাউস গ্যাসের প্রভাব বৃদ্ধি পাচ্ছে, যেমন CO2, CH4, CO, তারপর হচ্ছে CFC, এই গ্যাসগুলো N2O, এই গ্যাসগুলোর পরিমাণ বৃদ্ধি পাচ্ছে। CO2 কার্বন ডাই অক্সাইড, আর CH4 হচ্ছে মিথেন, কার্বন মনোক্সাইড, CFC ক্লোরোফ্লোরোকার্বন, এইগুলোকে গ্রিন হাউস গ্যাস বলে। এগুলো পৃথিবীর তাপমাত্রা বাড়ায় বলে এই গ্যাসগুলোকে গ্রিন হাউস গ্যাস বলে। এই গ্যাসগুলো কিন্তু পৃথিবীর তাপমাত্রা দিনের পর দিন বাড়িয়ে তুলছে, ফলে গ্লোবাল ওয়ার্মিং সৃষ্টি হচ্ছে। এর মধ্যে এই যে গ্রিন হাউস গ্যাসগুলোর মধ্যে প্রধান কে? CFC। ঠিক আছে, পৃথিবীতে কোন গ্রিন হাউস গ্যাসের বেশি মাত্রা আছে, বেশি প্রভাব আছে? এই যে CO2 প্রভাব কিন্তু বেশি। এই মিথেনটাও কিন্তু ভালো, এটা কিন্তু ভালো একটা গ্রিন হাউস গ্যাস। ঠিক আছে, এগুলো কিন্তু আসবে। গ্রিন হাউস গ্যাস কেন বলে? কারণ গ্রিন হাউস কথাটা কিন্তু একটা বিশাল ব্যাপার আছে, বোঝার ব্যাপার আছে। গ্রিন হাউস হচ্ছে শীত প্রধান দেশে, ধরো শীত প্রধান দেশ যেখানে ঠান্ডা পড়ে, বিশেষ করে মেরু অঞ্চলে, ওখানে কি হয়, বাইরে তো বরফ টরফ পড়ে, যার জন্য ওখানে চাষাবাদটা হয় না। ফলে ওরা কি করে, কাচের ঘর নির্মাণ করে, এরকম কাচের ঘর নির্মাণ করে, যে ঘরের ভিতরে সবজি টবজি মানে উৎপাদন করা হয়। ধরো এখানে ভিতরে শাকসবজি উৎপাদন করা হচ্ছে, ফলে এমন কাচের ঘর নির্মাণ করে, সূর্য থেকে আলো এখানে প্রবেশ করে ঠিকই, কিন্তু বেরোতে পারে না। ফলে পৃথিবীর ভেতরে তাপমাত্রাটা কিন্তু গরম মানে বজায় থাকে, বাইরে কিন্তু ঠান্ডা, ভেতরে কিন্তু গরম এই ঘরের ভেতরে। তাহলে এর ভিতরে সবুজ গাছপালা থাকে, তাই একে গ্রিন হাউস বলে, গ্রিন হাউস। আর এই যে গরম ভাবটা থাকলো, এই জন্য যে তাপমাত্রাগুলো মানে যে গ্যাসগুলো পৃথিবীর তাপমাত্রা বাড়ায়, সেইগুলোকে গ্রিন হাউস গ্যাস বলে, এই ঘরটাকে গ্রিন হাউস বলে। ঠিক আছে, এটা শীত প্রধান দেশে করা হয়ে থাকে। এটা হচ্ছে এই ঘরটার নাম গ্রিন হাউস। শীত প্রধান দেশে এই ধরনের ঘরে তাপমাত্রা ধরে রেখে শাকসবজি বা উদ্ভিদ প্রতিপালন করা হয়। ঠিক আছে, এটা হচ্ছে গ্রিন হাউস, আর এগুলো হচ্ছে গ্রিন হাউস গ্যাস। এই গ্রিন হাউস গ্যাসের জন্য পৃথিবীর তাপমাত্রা কিন্তু দিনের পর দিন বাড়ছে। এই যে আমরা ফ্রিজ ব্যবহার করি, এসি ব্যবহার করি, এই ব্যবহার, ফ্রিজ থেকে কিন্তু প্রচুর পরিমাণে CFC নির্গত হয়।
এই ফ্রিজ থেকে, এসি থেকে গ্রিনহাউস গ্যাস নির্গত হয়। ফলে পৃথিবীর তাপমাত্রা কিন্তু দিনের পর দিন বাড়ছে, কমছে না। তাই যত পারো গাছ লাগাও। গাছ লাগালে সেই গ্রিনহাউস গ্যাসের পরিমাণটা অনেকটা কমতে থাকবে। পৃথিবীর তাপমাত্রা অনেকটা মানে ভালো থাকবে, মানে বৃদ্ধি পাবে না, অতটা বৃদ্ধি পাবে না। তাই বৃক্ষরোপণের তুলনা হয় না। তো যাই হোক, এইগুলো গেল আমাদের আজকের বায়ুমণ্ডলের চ্যাপ্টারের গুরুত্বপূর্ণ আলোচনা। আশা করি তোমরা বুঝেছো, আর না বুঝতে পারলে কমেন্ট করো। চেষ্টা করব পরের ভিডিওতে আরো সুন্দর করে তুলে ধরার। এই পর্যন্তই থাক আজকে। আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, লাইক দিও, ঠিক আছে? আর ভুল ত্রুটি হলে, সামান্য ভুল ত্রুটি একটু মার্জনা করো, কনসিডার করো, ঠিক আছে? ভালো থেকো সবাই, ভালোভাবে পড়াশোনা করো।